প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি তোমাদেরকে বল ফিজিক্স তৃতীয় অধ্যায় এর কয়েকটি টপিক আলোচনা করব। নিউটনের বল সংক্রান্ত তিনটি সূত্র: জড়তা, বল এর উদাহরণ, বলের প্রকারভেদ, মৌলিক বলগুলো, ভরবেগ, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে F = ma প্রতিপাদন, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র কিভাবে আনা যায়, এই কয়টা টপিক আজকে আমরা আলোচনা করব। প্রথমে নিউটনের বল সংক্রান্ত তিনটি সূত্র। বিজ্ঞান নিউটন বল সংক্রান্ত তিনটি সূত্র দিয়েছে: নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। তিনটা সূত্র তোমাদের বইয়ে ভালোভাবে দেওয়া আছে। প্রথম সূত্র: বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগে গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। এটা হলো প্রথম সূত্র। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগে গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকবে। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর সূত্র: ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্র: প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এ হচ্ছে নিউটনের তিনটি সূত্র। বই আছে, বই থেকে তোমরা নোট করে ফেলবা। তারপর আমরা শীট দেবো, শীট নিয়ে নিবা। এরপরে জড়তা আর বল। একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়, সেই অবস্থায় থাকতে চাওয়ার ধর্মটা হচ্ছে জড়তা। যেমন স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, এটা ধর্ম হচ্ছে জড়তা। গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়, এটা হচ্ছে জড়তা। জড়তা দুই ধরনের, একটা স্থিতি জড়তা আর একটা গতি জড়তা। স্থিতি জড়তা: স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, স্থির বস্তু চিরকাল স্থির থাকার এই ধর্মকেই বলা হয় স্থিতি জড়তা। আবার গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার এই ধর্মকেই বলা হয় গতি জড়তা। তাহলে জড়তা দুই ধরনের: স্থিতি জড়তা, গতি জড়তা। উদাহরণ দেই, যেমন থেমে থাকা গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীতে বসে থাকা বাসে বসে থাকা যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পড়ে। মানে গাড়িতে বসে থাকা যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পড়ে, কারণ গাড়ি যখন থেমেছিল তখন যাত্রীরাও থেমেছিল, যাত্রীরা স্থির ছিল, তারা স্থির থাকতে চায়। গাড়ির সামনের দিকে গতিশীল হলেও যাত্রীরা স্থির থাকার কারণে স্থির থাকতে চায়, এই কারণে পিছনের দিকে ঝুঁকে পড়ে। এটা স্থিতি জড়তার কারণে। আবার গতিশীল কোনো গাড়ি যদি হঠাৎ ব্রেক করে, তা গাড়ির যাত্রীরা সামনের দিকে ছিটকে যায়, এর কারণ হচ্ছে গতি জড়তা। কারণ গাড়ি যখন গতিশীল ছিল তখন গাড়ির সাপেক্ষে যাত্রীরাও গতিশীল ছিল। গাড়ি ব্রেক যখন করেছে স্থির হয়েছে, কিন্তু যাত্রীরা গতি জড়তার কারণে গতিশীলই ছিল, তারা ব্রেক করে নেই। ফলে যাত্রীরা সামনের দিকে ছিটকে যায়, সামনের দিকে ঝুঁকে পড়ে। এটা গতি জড়তার উদাহরণ। চলন্ত ফ্যান সুইচ বন্ধ করলেও অনেকক্ষণ চলে, এর কারণ কি? সুইচ তো বন্ধ, ইলেকট্রিসিটি তো নাই, আর ফ্যানটি চলন্ত ছিল, গতিশীল ছিল, সেই গতিশীল থাকতে চায়, তাই সুইচ বন্ধ করার পরও অনেকক্ষণ চলে। এগুলো গতি জড়তার উদাহরণ। এরকম অনেক উদাহরণ আছে। এরপরে বল।
যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় বা হতে চায়, যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় বা হতে চায়, গতিশীল বস্তু গতির পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায়, তাকেই বলে বল। যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় বা হতে চায়, গতিশীল বস্তু গতির পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায়, তাকেই বলা হয় বল। এই জড়তা আর বল নিউটনের প্রথম সূত্র থেকে এসেছে। এই দুটো বিষয় নিউটনের যে প্রথম সূত্র ছিল সেই প্রথম সূত্র থেকে পাওয়া যায়, জড়তা আর বল। এরপরে বলের প্রকারভেদ। বলকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। স্পর্শ ও উপর ভিত্তি করে বল দুই ধরনের, একটা স্পর্শ বল, একটা অস্পর্শ বল। একটা স্পর্শ বল, একটা অস্পর্শ বল। স্পর্শ বল যখন একটি বস্তু আরেকটি বস্তুর উপর সংস্পর্শ থেকে বল প্রয়োগ করে তাকে বলা হয় স্পর্শ বল। একটি গাড়ি আরেকটি গাড়িকে ধাক্কা দিল, একটি গাড়ি আরেকটি গাড়িকে ধাক্কা দিল, এটা একটা স্পর্শ বল। একটা বস্তু আরেকটা বস্তুর সংস্পর্শে থেকে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় স্পর্শ বল। অস্পর্শ বল যখন একটা বস্তু আরেকটা বস্তু সংস্পর্শে না থেকেও বল প্রয়োগ করে, সংস্পর্শে নাই তাও বল প্রয়োগ করতেছে, এটা বলে অস্পর্শ বল। যেমন মহাকর্ষ বল, তাড়িৎ-চুম্বক বল, এগুলো অস্পর্শ বল। পৃথিবীতে একটা বস্তু আরেকটা বস্তুকে টানতেছে, এটা অস্পর্শ বল। এরপরে আছে অস্পর্শ বলকে মূলত বলা হয়েছে মৌলিক বল। এই বল চার ধরনের। অস্পর্শ বলকেই বলা হয়েছে মৌলিক বল। এই বল হচ্ছে চার ধরনের। এক, মহাকর্ষ বল। তাহলে মৌলিক বল চার ধরনের, 1 2 3 4। এক, মহাকর্ষ বল বা গ্রাভিটেশন। মহাবিশ্বে প্রত্যেকটি বস্তু একে অপরকে আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ বল। এটা একটা দুর্বল বল। সকল বস্তু তার ভরের কারণে মূলত একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করে। যেমন পৃথিবীকে ঘিরে চাঁদ ঘুরতেছে, এটা মহাকর্ষ বল। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, এটা মহাকর্ষ বল। 2, তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তড়িৎ চুম্বকীয় বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল দুটি আধানগ্রস্ত বস্তু একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করে। দুটি চুম্বক একে অপরকে আকর্ষণ করে বা বিকর্ষণ করে, এই বলটা হচ্ছে তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল। এই বলটা মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী, প্রায় 10⁻36 গুণ শক্তিশালী। একটা চিরুনি চুলের মধ্যে ঘষে যদি কয়েকটা কাগজের টুকরার মধ্যে ধরা হয়, কাগজের টুকরোগুলো লাভ দিয়ে চিরুনিতে ওঠে। কাগজের টুকরোগুলোকে পৃথিবী টানতেছে, সেটা মহাকর্ষ বল বা অভিকর্ষ বল। সেই বলকে নাকচ করে লাভ দিয়ে উপরে ওঠে, চিরুনির কাছে যায়, কারণ চিরুনি আধানগ্রস্ত হয়েছে। চিরুনির কাছে যে লাভ দিয়ে গেল, এটাই তো তাড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল। এটা ধনাত্মক ঋণাত্মক আধানগ্রস্ত হয়েছে, তাই সে কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করতেছে। এই বলটা অনেক বেশি, তাই মহাকর্ষ বলকে নাকচ করে লাভ দিয়ে উপরে উঠতেছে। আর মহাকর্ষ বল তাকে পৃথিবীর দিকে টানতেছে, তার উল্টা দিকে সে উঠতেছে ওই বলকে নাকচ করে। তার মানে মহাকর্ষ বলের চেয়ে তাড়িৎ চুম্বকীয় বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল শক্তিশালী বল।
এরপর আছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল নাম হলো, এটা কিন্তু মহাকর্ষ বলের মতো দুর্বল না, এটা কিন্তু শক্তিশালী। এই বল সৃষ্টি হয় প্রত্যেকটা পরমাণু নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন বাদে আরো অন্যান্য কণিকা থাকে, অস্থায়ী কণিকা। এদের কারণে যে বল সৃষ্টি হয় সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তেজস্ক্রিয় বিক্রিয়ায় এই দুর্বল নিউক্লিয় বল কাজে লাগানো হয়। এরপর আছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল। একটা পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন। প্রোটন নিউট্রন যে বলের মাধ্যমে সংযুক্ত আছে, যে বলের মাধ্যমে এক জায়গায় আছে, সেটাই হলো সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল। তাহলে মৌলিক বল 4 ধরনের পাইলাম। এগুলো অস্পর্শ বল। সেটা হচ্ছে কি? মহাকর্ষ বল, তাড়িৎ চৌম্বকীয় বল বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। এই 4 ধরনের বল হচ্ছে মৌলিক বল। এছাড়া বলকে আরো 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা সাম্যতা বল, একটা সাম্যতাবিহীন বল বা অসাম্য বল। আরো 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা সাম্যতা বল বা সাম্য বল, আর একটা সাম্যতাবিহীন বল বা অসাম্য বল। সাম্য বলটা কি? একটা বস্তু, এটা একটা বস্তু, এই পাশ থেকে 50 নিউটন বল প্রয়োগ হলো এট এ টাইম, এই পাশ থেকে 50 নিউটন। তাহলে বস্তুটা কি হবে? বস্তুটা গতিশীল হবে না, দুই পাশে সমান বল বিপরীতমুখী, বস্তুটা বেগ শূন্য থাকবে। সাম্য বলের সংজ্ঞায় বলা হয়েছে কোন বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করার পরেও, একাধিক বল প্রয়োগ করার পরেও যদি বস্তুটি গতিশীল না হয়, বস্তুটি বেগ শূন্য হয়, বস্তুটির লব্ধি কার্যকর বল শূন্য হয়, সেই বলকে বলা হবে সাম্য বল বা সাম্যতা বল। কারণ বস্তুটা কোনো দিকে গতিশীল হচ্ছে না, আর এইদিকে যত নিউটন এইদিকে তত নিউটন, সমান সমান বল দুই দিক থেকে আসতেছে, ফলে বস্তুটা স্থির হয়ে যাবে। এরকম বলকে বলা হবে সাম্য বল বা সাম্যতা বল। কোন বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করার পরেও যদি বস্তুটি গতিশীল না হয়, বস্তুটির লব্ধি কার্যকর বল, অর্থাৎ এই বল বিয়োগ করার পর যদি কোনো বল থাকতো, বিয়োগ করলে 50 বিয়োগ করলে শূন্য হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় লব্ধি কার্যকর বল, লব্ধি বল। লব্ধি বল যদি শূন্য হয়, বস্তুটি যদি কোনো দিকে গতিশীল না হয়, সেই বলকেই বলা হবে সাম্য বল বা সাম্যতা বল। এরপর অসাম্য বল। অসাম্য বল কোন বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করার পর বস্তুটি যদি গতিশীল হয়, বস্তুটি যদি গতিশীল হয়, বস্তুর উপর যে লব্ধি বল থাকে, তাহলে সেই বলকে বলা হবে অসাম্য বল বা সাম্যতাবিহীন বল। এই যে একটা বস্তু, এই পাশে প্রয়োগ করা হয়েছে 50 নিউটন, এই পাশে প্রয়োগ করা হয়েছে 150 নিউটন, 50 বাদ দিলে আরো 100 নিউটন থাকে, যার কারণে এই বস্তুটা এই দিকে গতিশীল হবে। এরকম বলকে বলা হয়েছে অসাম্য বল বা সাম্যতাবিহীন বল। এই হচ্ছে বলের প্রকারভেদ গুলো আমাদের হয়ে গেল। ভর ও বেগের, ভর ও বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। ভর ও বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। ভরবেগকে পি দিয়ে প্রকাশ করা হয়, ভরকে এম আর বেগকে ভি, তা ভরবেগ পি ইকুয়াল এম ভি। ভরবেগ একটি ভেক্টর রাশি। ভর আর বেগ এই দুটো গুণফলকে বলা হয় ভরবেগ।
এটি ভেক্টর রাশি, রাশি ভেক্টর। একক, ভরের একক কেজি আর বেগের একক মিটার পার সেকেন্ড। ভরবেগ একক কেজি মিটার পার সেকেন্ড। মাত্রা, ভরের মাত্রা বড় হাতের এম আর বেগের মাত্রা এল 3/1। ভর বেগের মাত্রা এম এল 3/1, এম এল 3/1। এটা নিউটনের দ্বিতীয় সূত্র ছিল ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যে দিয়ে ক্রিয়া করে ভর বেগের পরিবর্তন সেদিকে ঘটে। এটা প্রমাণ করার জন্য আমরা একটা বস্তু নিলাম, একটা বস্তু নিলাম, এটি ইউ আদি বেগের চলমান গতিশীল। বস্তুটার উপর এফ বল প্রয়োগ করা হবে। যদি বস্তুটার উপর এফ বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটার বেগ বেড়ে যাবে, বস্তুটার বেগ বেড়ে যাবে। বস্তুটার শেষ বেগ হলো ভি, ত্বরণ হলো এ, টি সময়ে, ত্বরণ টি সময়ে শেষ বেগ হলো ভি। যেহেতু বল প্রয়োগ করা হয়েছে তাহলে ত্বরণ আছে। বস্তুটা ভর এম, তাহলে এম ভরের বস্তু ইউ আদি বেগে চলতেছে, বস্তুটার উপর এ বল প্রয়োগ করায় বস্তুটি এ সুষম ত্বরণে টি সময়ে শেষ বেগ ভি প্রাপ্ত হলো। তা বস্তুটার শুরুতে আদি ভরবেগ কত ছিল? আদি ভরবেগ এম ইউ, ভর ইন্টু আদি বেগ, আদি ভরবেগ। শেষ ভরবেগ এম আর ভি, এম ভি। টি সময়ে ভি হয়েছে, তাহলে টি সময়ে ভরবেগের পরিবর্তন এমভি মাইনাস এম, এটা ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন হার এমভি মাইনাস এম বাই টি, এটা ভরবেগের পরিবর্তন হার। টি দিয়ে ভাগ দিলাম। তো নিউটনের দ্বিতীয় সূত্রে বলা হয়েছে ভরবেগের পরিবর্তন হার এই যে প্রযুক্ত বল, প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে দ্বিতীয় সূত্র অনুসারে ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। এখান থেকে আমরা এম কমন নিই, তাহলে ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ভি মানে ইউ বাই টি ইকুয়াল এ, এটা তোমরা জানো। এম এ সমানুপাতিক এফ, তাহলে এম এ ইকুয়াল সমানুপাতিক উঠাই দিয়ে একটা সমান চিহ্ন দিলাম, একটা সমানুপাতিক ধ্রুবক দিলাম কে এফ। এম এ সমান কে এফ, ইকুয়েশন নাম্বার 1। এম এ সমান কে এফ। আমরা কি প্রমাণ করব? ভরবেগে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ ইকুয়াল এম এ, এম এ সমান কে এফ এসেছে। একক বলের সংজ্ঞা থেকে কে এর মান পাওয়া যায়। একক বল মানে 1 নিউটন বল, 1 কেজি এম 1 কেজি। 1 কেজি ভরের কোন বস্তুর উপর যে পরিমাণ
বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তাকে 1 নিউটন বল বলে। 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তাকে 1 নিউটন বল বলে। এখন আমরা যদি এগুলো বসিয়ে দেই 1 নিউটন বলের সংজ্ঞা অনুসারে, এগুলো যদি আমরা সমীকরণ 1 এ বসাই, বসাই এম এম এ ইকুয়াল কে এফ, এম 1 কেজি, এ 1, কে এর মতো থাকলে এফ 1, কে ইকুয়াল আসলো 1। তাহলে একক বলের সংজ্ঞা থেকে কে এর মান পেলাম 1। কে এর মান যেহেতু 1 পেলাম, এখন কে এর মান আমরা সমীকরণ 1 এ বসিয়ে দেই। কে এর মান 1 এ বসাই, বসালে এম এ ইকুয়াল কে এর মান 1 ইনটু এফ, তাহলে এফ ইকুয়াল এম এ। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা এফ ইকুয়াল এম এ প্রতিপাদন করলাম। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ ইকুয়াল এম এ প্রতিপাদন হয়। নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র আমরা এখন নিয়ে আসবো। নিউটনের দ্বিতীয় সূত্রটা কি এখানে লিখতে হবে। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পেয়েছি এফ ইকুয়াল এম এ, এফ ইকুয়াল এম এ, ইকুয়েশন নাম্বার 1। এরপরে প্রথম সূত্র লিখতে হবে। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগে গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতেই থাকবে। নিউটনের প্রথম সূত্র লিখতে হবে। তারপরে বলতে হবে সমীকরণ 1 হতে পাই F equal ma, m a equal v minus u by t, এটা হচ্ছে ত্বরণ নির্ণয় সূত্র। যেহেতু প্রথম সূত্রে বলা হয়েছে বাহ্যিক বল প্রয়োগ না করা হলে, বাহ্যিক বল নাই, প্রয়োগ করবো না, তো এ বিকল 0। বাহ্যিক বল প্রয়োগ না করা হলে টির সাথে 0 গুণ করে দিলে 0। এম তো ভর, ভর কখনো 0 হয় না, ভর তো থাকবেই। তাহলে আমরা বলতে পারি m is not 0, v minus u equal 0, তাহলে v equal u। তাহলে আমরা আদি বেগ শেষ বেগ সমান। এখন তো প্রথম পয়েন্টটা লিখতে হবে। যেহেতু আদি বেগ শেষ বেগ সমান, তার মানে স্থির বস্তু স্থিরই আছে। যদি আদি বেগ শেষ বেগ সমান হয়, এটা যদি 0 হয়, আদি বেগ 0 শেষ বেগ 0, তাহলে স্থির বস্তু স্থিরই আছে। স্থির বস্তু স্থিরই আছে, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকে। আর যদি মনে করো যে না আদি বেগ শেষ বেগ দুটাই আছে, মান আছে, আদি বেগও যা শেষ বেগও তা, তার মানে কি? তার মানে আদি বেগ যত ছিল শেষ বেগ ততই আছে, তার মানে সমবেগে চলমান বস্তু সমবেগেই চলতেছে যদি বল প্রয়োগ না করা হয়। এ বিকল 0 হলেই তো এটা আসতেছে ইউ ইকুয়াল ভি, আদি বেগ শেষ বেগ সমান। তা আদি বেগ শেষ বেগ সমান কেন? আদি বেগ যা ছিল শেষ বেগও তাই, বেগের কোনো পরিবর্তন নেই। এটাই তো ছিল নিউটনের প্রথম সূত্র, যে বাহ্যিক বল প্রয়োগ না করা হলে কোনো পরিবর্তন হবে না, স্থির বস্তু স্থিরই থাকবে, সমবেগে গতিশীল বস্তু সমবেগেই চলবে। তাই ইউ ইকুয়াল ভি এসেছে। ইউ ইকুয়াল ভি ইকুয়াল যদি 0 হয়, তাহলে স্থির বস্তু স্থিরই আছে। আর ইউ ইকুয়াল ভি ইকুয়াল মান যদি থাকে,
সমবেগে চলন বস্তু সমবেগেই চলতেছে, তাহলে আমরা নিউটনের প্রথম সূত্র পেয়ে গেলাম। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্র পেয়ে গেলাম। যদি বল প্রয়োগ না করা হয় তখনই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র পাওয়া যাবে। ভরবেগের সংরক্ষণ সূত্র। সূত্র বিবৃতি: একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ সংঘর্ষের আগে মোট ভরবেগ ইকুয়াল সংঘর্ষের পরে মোট ভরবেগ। সংঘর্ষের আগে মোট ভরবেগ আর সংঘর্ষের পরে মোট ভরবেগ, এই দুটা ইকুয়াল। ব্যাখ্যায় যাই, ব্যাখ্যাটা দেখলে বুঝতে পারবা। ধরো এটা একটা বস্তু m1 ভর, এটা e1 আদিবেগ চলতেছে সামনের দিকে, আরেকটি বস্তু পিছনে, এটা ভর m2, এটার বেগ q2, এটাও এই বস্তু বরাবর চলতেছে। এর ভরবেগ এই মুহূর্তে ভরবেগ আছে m1 e1, এর ভরবেগ আছে m2 u2, এগুলো আছে আদি ভরবেগ। এর সামনের দিকে চলতেছে, এও সামনের দিকে চলতেছে। যদি u2 গ্রেটার দেন u1 হয়, অর্থাৎ এই বেগটা বেশি এই বেগটা কম হয়, তাহলে এটা চলতে চলতে একে এসে ধাক্কা দিবে। ধাক্কা দিবে, ধাক্কা ধাক্কা দিলে কি ঘটবে? ধাক্কা দিলে এই m2 ভর, এর ভর বেশি, m1 এর বেগ বেশি, একে ধাক্কা দিবে, m1টা ছিটকে যাবে সামনের দিকে, m1 এর বেগটা বেড়ে যাবে, m1 চলে যাবে সামনের দিকে, এর বেগ তখন হবে v1, m2 একটু পিছিয়ে যাবে বা একটু বেগ কমে যাবে, m2 বেগ হবে v2। এই সংঘর্ষটা ঘটবে t সময়, এরও তত সময় এরও তত সময়। এটাকে বলা হয় ক্রিয়া আর প্রতিক্রিয়া। একজন ধাক্কা দেবে, একজন ধাক্কা উল্টা ফিডব্যাক দেবে, এটা বলা হয় ক্রিয়া প্রতিক্রিয়া। এনে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটবে। তাই ক্রিয়া প্রতিক্রিয়া যদি ঘটে তাহলে সংঘর্ষ হলো। আগে যে ভরবেগ ছিল, পরের যে ভরবেগ, পরে এর ভরবেগ m1 v1, এর ভরবেগ m2 v2, এই ভরবেগগুলো ইকুয়াল। এই সূত্র অনুযায়ী m1 u1 প্লাস m2 u2, এই আদি ভরবেগ, এইটা ইকুয়াল শেষ ভরবেগ m1 v1 প্লাস m2 v2। আদি ভরবেগ ইকুয়াল শেষ ভরবেগ, এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। এই যে সূত্র, নিউটনের তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র,
এর জন্য প্রথমে নিউটনের তৃতীয় সূত্র দিতে হবে। প্রত্যেক ক্রিয়ারও একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। নিউটনের তৃতীয় সূত্র আমরা জানলাম। আর ভরবেগের সংরক্ষণ সূত্র, একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে এদের নির্দিষ্ট দিকে মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ সংঘর্ষের পূর্বে যে আদি ভরবেগ, মোট আদি ভরবেগ ইকুয়াল সংঘর্ষের পরে মোট শেষ ভরবেগ। এটাই ছিল ভরবেগের সংরক্ষণ সূত্র। নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা পাই ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীত চিহ্নযুক্ত। দুটি বস্তু যদি এভাবে সংঘর্ষে লিপ্ত হয়, প্রথম বস্তুটা ভর m1 বেগ u1, দ্বিতীয় বস্তুটা ভর m2 বেগ u2, একই দিকে যদি তারা চলমান হয়, দ্বিতীয় বস্তুটির বেগ যদি প্রথম বস্তুর বেগের চেয়ে বেশি হয়, তাহলে এরা সংঘর্ষে লিপ্ত হবে, এদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটবে। ধরলাম ক্রিয়াটা হচ্ছে f1 আর প্রতিক্রিয়াটা হচ্ছে f2, এরা সমান এবং বিপরীত চিহ্নযুক্ত। এটাই ছিল নিউটনের তৃতীয় সূত্র। f1 ইকুয়াল আমরা বলতে পারি m1a1 প্রথম বস্তু, f2 ইকুয়াল আমরা বলতে পারি -m2a2 দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে। তাহলে m1a1 মানে কি v1 minus u1 by t, এটা হচ্ছে ত্বরণ নির্ণয় সূত্র। m2 মানে কি a2 v2 minus u2 by t, ত্বরণ নির্ণয় সূত্র। নিচে টি আমরা কেটে দিলাম, কারণ টি তো দুজনকার একই ছিল, ক্রিয়া প্রতিক্রিয়া দুজনকার একই সময় লেগেছে, টি উভয় দিক থেকে বাদ, আমরা পাচ্ছি m1 v1 minus u1 minus m2 v2 minus u2। এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা এই পর্যন্ত আসলাম। আরো গুণ করে দেই, m1 v1 minus m1 u1 equal minus m2 v2 minus plus m2 u2। এখন u1 জাতীয় টার্মগুলো একপাশে নিয়ে আসবো আর v1 জাতীয় টার্মগুলো একপাশে। এটা u1, এটা এই পাশে নিয়ে আসি, m1 v1 এটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস m2 v2 এটা এই পাশে নিয়ে যায়, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, m1 u1 প্লাস m2 u2। তাহলে এটা এই পাশে যদি দেই, অতএব m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এটাই ছিল ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিপাদন করতে পারলাম। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মহান আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায়। থ্যাংক ইউ।